নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, তক্ষশিলা। লাহোর হইতে পেশোয়ার যাইবার পথে সরাইকালা জংশন নামে একটি রেলওয়ে স্টেশন আছে। সরাইকালা রাওলপিন্ডি জেলার অন্তর্গত। এখান হইতে হাবেলিয়ান পর্যন্ত একটি শাখা রেলপথ বিস্তৃত। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের গ্রীষ্মাবাস অ্যাপটাবাদে এই পথে যাইতে হয়। এই সরাইকালা স্টেশনের নিকটেই তক্ষশিলা নামক বিখ্যাত প্রাচীন নগরের লুপ্তধার হইয়াছে। সমগ্র পাঞ্জাব প্রদেশে প্রত্নতত্ত্ব হিসাবে এই স্থানটি সর্বাপেক্ষা বেশি মূল্যবান। বেলা প্রায় 10টার সময় আমরা সরাইকালা রেলওয়ে স্টেশনে উপস্থিত হইলাম। স্টেশনে কোনো টাঙ্গা দেখিতে পাইলাম না। নিকটবর্তী গ্রাম হইতে টাঙ্গা আনিবার জন্য একটা মুসলমান বালককে পাঠাইলাম। কিছুক্ষণ অপেক্ষা করিয়াও কোনো ফল হইল না। কিছু দূরে প্রত্নতত্ত্ব বিভাগের আপিস দেখা যাইতেছিল। আমরা পদব্রজে আপিস অভিমুখে অগ্রসর হইলাম। আপিসের কর্মচারীগণ অধিকাংশই বাঙালি। লুপ্তধারগুলি দেখিবার জন্য তাহারা একটি ছাপা অনুমতিপত্র দিলেন। তাহাদের নিকটে সন্ধান লইয়া জানিলাম 4/5 জায়গায় খনন কার্য চলিতেছে। স্থানগুলির মধ্যে ব্যবধান কোনো কোনো স্থলে প্রায় 4 মাইল। আপিসের নিকটেই একটা মিউজিয়াম। সেখানে বহু সংখ্যক সুগঠিত বৌদ্ধ মূর্তি, একটি শিলালিপি এবং নানা প্রকার তৈজসপত্র ও গৃহসজ্জা দেখিলাম। প্রাচীন নগরের লুপ্তধার করিবার সময়ে একটি লোহার ফোল্ডিং চেয়ার এবং কয়েকখণ্ড কাচের শিশি বোতল ভাঙা পাওয়া গিয়েছিল। সেই বহু প্রাচীনকালেও যে এই সকল দ্রব্যের ব্যবহার ছিল তাহা কৌতূহলোদ্দীপক, সন্দেহ নাই। মিউজিয়াম দেখিয়া আমরা চিটটোপ দেখিতে চলিলাম। দুই পার্শ্বে শস্যক্ষেত্র, মধ্য দিয়া পথ। পথ অনবরত নামিয়া চলিয়াছে। স্থানে স্থানে এত দ্রুতভাবে নামিতে হইতেছিল যে আশঙ্কা হইতেছিল গাড়ি পাছে উল্টাইয়া যায়। অবশেষে আমরা গন্তব্যস্থলে উপস্থিত হইলাম। এখান হইতে পদব্রজে কিছু পথ আরোহণ করিয়া একটা স্তূপ মূলে উপস্থিত হইলাম। এই স্তূপের নাম চিরটোপ। একটি ক্ষুদ্র পাহাড়ের ওপর এই স্তূপটি নির্মিত হইয়াছিল। মধ্যস্থলে স্তূপ, চারিদিকে স্তম্ভ, কক্ষ প্রভৃতি দেখিতে পাইলাম। এক স্থানে একটি জলের সুবৃহৎ চৌবাচ্চার ন্যায় রহিয়াছে। তাহা হইতে বোধহয় এই স্থানের বৌদ্ধ সন্ন্যাসীদের জল সরবরাহ হইত। একটি কক্ষ মধ্যে 4টি মনুষ্যমূর্তি রহিয়াছে। একটি খুব ছোট, একটি তদপেক্ষা বৃহৎ, তৃতীয়টি আরও বড়, চতুর্থ মূর্তিটি প্রকাণ্ডকার। এই চতুর্থ মূর্তিটির মাত্র গুল্ফ পর্যন্ত বর্তমান রহিয়াছে। ওপরের সমস্ত অংশটি ভাঙিয়া গিয়াছে। পদতলের দৈর্ঘ্য প্রায় 5 ফিট। সুতরাং অভগ্ন অবস্থায় মূর্তিটি 35 ফিট উচ্চ ছিল। প্রায় 2.5 তলা বাটির ন্যায় উচ্চ হইবে। এরূপ বিভিন্ন আকারের মনুষ্যমূর্তি কি উদ্দেশ্যে নির্মিত হইয়াছিল তাহা জানা যায় না। আমাদের প্রত্নতত্ত্ব অনভিজ্ঞ চক্ষে মনে হইল ইহারা হয়তো সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগের মনুষ্যদেহের পরিমাণ নির্দেশ করিতেছে। চিরটোপ হইতে শিরকপ চলিলাম। হাঁটা পথ। পথের ধারে কিছু চাষ হইয়াছিল, কিন্তু চারিদিকের বৃক্ষলতা বর্জিত শিলাময় পাহাড়গুলি মধ্যাহ্ন সূর্যের প্রখর কিরণে নিরতিশয় উত্তপ্ত হইয়া উঠিয়াছিল। এজন্য সেই 1 মাইল পথে যাইতেই আমাদের খুব কষ্ট হইল। পথের ধারে পাহাড়ের ওপর একটি স্তূপ দেখিয়া তাহাতে আরোহণ করিলাম। ইহার নাম কুনাল স্তূপ। অশোকের পুত্রের নাম কুনাল। কুনাল অশোকের অত্যন্ত প্রিয় ছিল। তাহার চক্ষু দুইটি কুনাল পক্ষীর ন্যায় ক্ষুদ্র ও মনোহর ছিল বলিয়া তাহার নাম হইয়াছিল কুনাল। কুনালের বিমাতা কুনালের সৌন্দর্যে আকৃষ্ট হইয়া
তাহার নিকট অন্যায় প্রস্তাব করিয়াছিল। কুণাল তাহাতে রাজি হয় নাই। এই জন্য ক্রুদ্ধা রমণীর চক্রান্তে কুণালকে তক্ষশিলায় পাঠানো হয় এবং তথায় তাহার চক্ষু অন্ধ করিয়া দেওয়া হয়। অন্ধ কুণাল মগধে পিতার নিকট ফিরিয়া গিয়াছিল এবং কেহ কেহ বলেন পুনরায় দৃষ্টিশক্তি ফিরিয়া পাইয়াছিল। পুত্র স্নেহ প্রণোদিত হইয়া অশোক এই স্তূপ নির্মাণ করিয়াছিলেন। কুণাল স্তূপের নিচেই শিরকপ নামক স্থানে প্রাচীন নগরের সুস্পষ্ট নিদর্শন সকল আবিষ্কার করা হইয়াছে। নগরের পূর্ব প্রান্তে কুণাল স্তূপের নিকটেই রাজপ্রাসাদ অবস্থিত ছিল। নগরের পশ্চিম প্রান্তে সুবৃহৎ তোরণ। এই দুই স্থানের মধ্যে পূর্ব পশ্চিমভাবে বিস্তৃত রাজপথ। পথের দুই পাশে ঘরবাড়ি, দেবালয়, বৌদ্ধ মন্দির প্রভৃতি নির্মিত হইয়াছিল। পথের ঠিক ধারেই যে প্রকোষ্ঠগুলি অবস্থিত ছিল সেগুলি কতকটা দোকান ঘরের ন্যায় বোধ হইল। কোথাও দ্বার অতিক্রম করিয়াই প্রাঙ্গণ, প্রাঙ্গণের চারিদিকে প্রকোষ্ঠ। সাধারণত প্রকোষ্ঠগুলির আয়তন কিছু ক্ষুদ্র বলিয়া বোধ হইল। বলা বাহুল্য, ইষ্টকালয়গুলির কেবলমাত্র নিম্ন অংশগুলি এক্ষণে দেখিতে পাওয়া যায়, উপরের অংশগুলি ভাঙিয়া গিয়াছে। প্রধান রাজপথের দুই পাশে প্রায় সমান্তরালে অবস্থিত কতগুলি সংকীর্ণ গলি দেখিতে পাইলাম। একটা মন্দিরের গাত্রে কতগুলি হিন্দু তোরণ, বৌদ্ধ স্তূপ এবং গ্রিক স্তম্ভশীর্ষের প্রতিকৃতি উৎকীর্ণ রহিয়াছে। তক্ষশিলাতে যে এই তিনটি প্রাচীন সভ্যতার সংমিশ্রণ হইয়াছিল, ইহা তাহার একটা সুন্দর নিদর্শন। তক্ষশিলাতে তিনটি স্থলে প্রাচীন নগরের নিদর্শন আবিষ্কৃত হইয়াছে। তন্মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন নগরের নিদর্শন পাওয়া গিয়াছে রেলওয়ে স্টেশনের নিকটে, প্রত্নতত্ত্ব বিভাগের অফিসের ঠিক পার্শ্বেই। সম্ভবত গ্রিক অভিযানের পূর্বে এই নগর বর্তমান ছিল। এই স্থানটি এখনও বিস্তারিতভাবে খনন করা হয় নাই এবং এখানে এ পর্যন্ত প্রাচীন লোকালয়ের মাত্র যৎসামান্য নিদর্শন আবিষ্কৃত হইয়াছে। ইহার পরবর্তী যুগের নগর ছিল বর্তমান শিরকপ নামক স্থানে। এখানে সর্বাপেক্ষা অধিক পরিমাণে খনন করা হইয়াছে। রাজপথ, দেবালয়, প্রাসাদ, তোরণ, প্রাচীর, পরিখা প্রভৃতি প্রাচীন নগরের নিদর্শনগুলি অতি পরিষ্কারভাবে আবিষ্কৃত হইয়াছে। সম্ভবত এখানে একাধিক নগর অবস্থিত ছিল, কারণ কখনো কখনো প্রকোষ্ঠের নিচে খুঁড়িতে খুঁড়িতে প্রকোষ্ঠের মাঝখান দিয়া আর একটা দেয়াল বাহির হইয়াছে, এরূপ দেখা গিয়াছে। অনুমান হয় যে নিচের দেয়াল প্রাচীনতর নগরের চিহ্ন, যাহার ধ্বংসের ওপর পরবর্তী যুগের নগর নির্মিত হইয়াছিল। তৃতীয় আরেক স্থানে প্রাচীন নগরের চিহ্ন পাওয়া গিয়াছে। এখন সেখানে একটি গ্রাম। উত্তর পশ্চিম সীমান্ত হইতে ভারতবর্ষে প্রবেশ করিবার পথের ওপরেই তক্ষশিলা অবস্থিত ছিল বলিয়া তক্ষশিলা বহুবার বিদেশীয়দের দ্বারা আক্রান্ত ও বিধ্বস্ত হইয়াছিল। এই জন্য তক্ষশিলাতে বিভিন্ন স্থলে বিভিন্ন যুগের নগরের নিদর্শন আবিষ্কৃত হইয়াছে। আমরা শিরকপের প্রাচীন রাজপথ দিয়া হাঁটিয়া যাইতেছিলাম। পথের মধ্যস্থলে লৌহবর্ত পাতা হইয়াছে। তাহার ওপর ক্ষুদ্র লৌহ শকটে অর্থাৎ ট্রাকে মাটি বোঝাই করিয়া নগরের পশ্চিম প্রান্তে ঠেলিয়া লইয়া যাইতেছে। খুঁড়িতে খুঁড়িতে যে মাটি বাহির হইতেছে তাহা এই উপায়ে নগরের পশ্চিমে প্রাচীর ও পরিখার বাহিরে প্রকাণ্ড স্তূপাকারে পরিণত করা হইয়াছে। পথের দুই ধারে প্রাচীন গৃহগুলির মধ্যস্থলে সুন্দর সুন্দর ফুলের বাগান প্রস্তুত হইয়াছে। লাল, নীল, পীত নানা বর্ণের ফুলগুলি বায়ু ভরে আন্দোলিত হইতেছে। ইহার উদ্দেশ্য প্রাচীন নগরের শিলাময় নিদর্শনগুলি সুন্দরতর করা। শুনিলাম ক্রিট, গ্রিস প্রভৃতি ইউরোপের যে সকল স্থলে প্রাচীন কীর্তির লব্ধোদ্ধার করা হয় সেই সকল স্থানও এইভাবে ফুলগাছ দিয়া সাজানো হয়। নগরের পশ্চিম প্রান্তস্থিত তোরণ পথে নির্গত হইয়া আমরা অদূরবর্তী জন্ডিয়াল মন্দির দেখিতে গেলাম। প্রথমে সোপানাবলী আরোহণ করিয়া মন্দির সংলগ্ন উচ্চ প্রাঙ্গণে উপস্থিত হইলাম। আরও কয়েকটি সোপান অতিক্রম করিয়া মন্দির মূলে উপনীত হইলাম। সম্মুখে চতুষ্কোণাকারে
অবস্থিত 4টি বৃহৎ স্তম্ভ, তাহার পর একটি কক্ষ, তাহার পরের কক্ষটি গর্ভগৃহ বলিয়া বোধ হইল। এই কক্ষ মধ্যে একটি উচ্চ মঞ্চ রহিয়াছে। মঞ্চে আরোহণ করিবার সোপানাবলী এখনও বর্তমান। চারিদিকে প্রদক্ষিণ করিবার পথ দেখিতে পাওয়া গেল। মন্দিরটি যে একটি বৃহৎ ব্যাপার ছিল, তাহা ধ্বংসাবশেষ দেখিলেই স্পষ্ট প্রতীতি হয়। স্যার জন মার্শাল মনে করেন যে ইহা গ্রিক মন্দির, কারণ গ্রিকদের নির্মিত মন্দিরের সহিত ইহার কথঞ্চিত সাদৃশ্য আছে। কিন্তু গ্রিক প্রভাব সম্পর্কহীন হিন্দু দেবালয়ের সহিত ইহার সুস্পষ্ট সাদৃশ্য দেখিয়া ইহাকে হিন্দু মন্দির মনে করিতে কিছুমাত্র কষ্ট কল্পনার আশ্রয় লইতে হয় না। শিরকপ হইতে 4 বা 5 মাইল দূরে জৌলিয়া ও মোরামোরাদো নামক স্থানে বৌদ্ধ শিল্পের উৎকৃষ্ট নিদর্শন আবিষ্কৃত হইয়াছে। নানাভাবে আমাদের সেখানে যাওয়া হয় নাই। তক্ষশিলার উৎপত্তি ও নামকরণ সম্বন্ধে রামায়ণের উত্তরকাণ্ডে নিম্নলিখিত বিবরণটি পাওয়া যায়। শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় রাজত্ব করিতেছিলেন, সেই সময় সিন্ধু নদের উভয় তীরবর্তী রমণীয় দেশে গন্ধর্বগণ বাস করিত। গন্ধর্বদের এই দেশ ফলমূল প্রভৃতি দ্বারা শোভিত। ইহা সিন্ধু নদের উভয় পার্শ্বে অবস্থিত এবং পরম রমণীয়। অস্ত্রধারী এবং যুদ্ধে পারদর্শী গন্ধর্বগণ এই দেশ রক্ষা করিয়া থাকে। শ্রীরামচন্দ্রের রাজত্বের শেষভাগে ভরতের মাতুল কেকৈরাজ যুধাজিতের অনুরোধে শ্রীরামচন্দ্র সিন্ধু তীরবর্তী গন্ধর্বদের জয় করিবার জন্য ভরতের অধীনে সৈন্য প্রেরণ করিয়াছিলেন। তক্ষ ও পুষ্কল নামক ভরতের পুত্রদ্বয়ও এই সৈন্যের সহিত গমন করিয়াছিল। গন্ধর্ব দেশের নিকটবর্তী হইলে যুধাজিৎ সসৈন্যে তাহাদের সহিত যোগদান করিলেন। গন্ধর্বগণ তাহাদের দেশ আক্রান্ত হইতে দেখিয়া যুদ্ধার্থে বহির্গত হইল। তাহাদের সৈন্য সংখ্যা 3 কোটি। সপ্তরাত্রি ব্যাপিয়া ভীষণ যুদ্ধ চলিল। অবশেষে ভরতের শৌর্যে গন্ধর্ব সৈন্য পরাস্ত হইল। অতঃপর ভরত গন্ধর্ব রাজ্যে 2টি নগর স্থাপন করিয়া তাহার 2 পুত্রকে 2 নগরে অভিষিক্ত করিলেন। তক্ষের নগরের নাম হইল তক্ষশিলা এবং পুষ্কলের নগরের নাম হইল পুষ্কলাবত। নগরদ্বয়ের সৌন্দর্য রামায়ণে এইভাবে বর্ণিত হইয়াছে। এই বর্ণনা পড়িলে বোধ হয় তাদৃশ প্রাচীন সময়েও নগর নির্মাণ বিদ্যায় হিন্দুগণ যথেষ্ট দক্ষতা লাভ করিয়াছিল। সেই সকল গন্ধর্বগণ নিহত হইবার পর কেকয়ীপুত্র ভরত 2টি সমৃদ্ধশালী নগর নির্মাণ করিলেন। তক্ষকে তক্ষশিলাতে এবং পুষ্কলকে পুষ্কলাবত নগরে স্থাপিত করিলেন। তক্ষশিলা গন্ধর্ব দেশে অবস্থিত ছিল এবং পুষ্কলাবত গান্ধার দেশে অবস্থিত ছিল। নগরদ্বয়ে প্রভূত ধনরত্ন সংযুক্ত এবং বহু সংখ্যক কাননের দ্বারা সুশোভিত ছিল। তাহারা যেন পরস্পর স্পর্ধা করিয়া অশেষ গুণশালী হইয়া উঠিয়াছিল। ব্যবসায় বাণিজ্যে ধর্ম ন্যায়োপেত ব্যবহারে উভয় নগর বিখ্যাত হইয়াছিল। তাহারা উদ্যানযানে পরিপূর্ণ ছিল। আপনি সমূহ নির্দিষ্ট অন্তরালে নির্মিত হইয়াছিল। উভয় নগরী বিস্তর পদার্থে সুশোভিত ছিল। উৎকৃষ্ট সুবৃহৎ গৃহ, সপ্ততল প্রাসাদ অর্থাৎ বিমান, অসংখ্য দেবমন্দির প্রভৃতির দ্বারা নগরদ্বয় সুশোভিত ছিল। তাল, তমাল, তিলক, বকুল প্রভৃতি বৃক্ষের দ্বারা নগরদ্বয় উপশোভিত হইয়াছিল। শিরকপের ভূগর্ভ প্রথিত রাজপথ দিয়া চলিবার সময় মনে হয় যেন রামায়ণ বর্ণিত সুবিভক্তান্তরাপন গৃহমুখই দেবায়তন বিস্তরৈরূপ শোভিত প্রভৃতি বিশেষণগুলি প্রত্যক্ষ হইতেছে। কিন্তু আমাদের স্মরণ রাখিতে হইবে যে রামায়ণের বর্ণনা তক্ষশিলার প্রাচীনতম নগর সম্বন্ধে প্রয়োগ করা যাইতে পারে। শিরকপ বহুকাল পরবর্তী নগর। রামায়ণের উপরি উদ্ধৃত অংশে উক্ত হইয়াছে যে তক্ষশিলা গন্ধর্ব দেশে এবং পুষ্কলাবত গান্ধার দেশে নির্মিত হইয়াছিল। এই গন্ধর্ব দেশ সিন্ধুর উভয় তীরে এবং গান্ধার দেশ আরও পশ্চিমে অবস্থিত। পেশোয়ারের নিকটবর্তী চারসাদা নামক স্থানে এই পুষ্কলাবত নগর ছিল বলিয়া প্রত্নতত্ত্ববিদগণ স্থির করিয়াছেন। কালিদাস রঘুবংশে
এই দুই নগরের স্থাপন কাহিনী উল্লেখ করিয়াছেন। কালিদাসের বর্ণনা অতিশয় সংক্ষিপ্ত অথচ কবিত্বপূর্ণ। ভরত যুদ্ধে গন্ধর্বদিগকে জয় করিয়া তাহাদিগকে অস্ত্র ত্যাগ করাইয়া কেবল বীণা গ্রহণ করাইলেন। তিনি তক্ষ ও পুষ্কল নামক পুত্রদ্বয়কে তাহাদের নামানুযোগী নগরে অভিষেক করিয়া পুনরায় রামের নিকট ফিরিয়া গেলেন। গন্ধর্বগণ যে উৎকৃষ্ট সঙ্গীতজ্ঞ ছিল, কালিদাস এখানে সেই বিষয়ের উল্লেখ করিয়াছেন। বৌদ্ধ স্বর্গে তক্ষশিলা অত্যন্ত বিখ্যাত নগর হইয়াছিল। বৌদ্ধজাতক গল্পে বহু স্থানে তক্ষশিলার উল্লেখ আছে। বৌদ্ধ প্রবাদ অনুসারে এখানে বুদ্ধদেব কোনো পূর্ববর্তী বোধিসত্ত্ব বিগ্রহে এক ক্ষুধিত ব্যাঘ্রের তৃপ্তির জন্য তাহার মস্তক অর্পণ করিয়াছিলেন এবং ইহা হইতেই শিরকপ নামের উৎপত্তি হয়। ভারতবর্ষ, আফগানিস্তান, পারস্য, আরব প্রভৃতি নানা স্থানের বণিকগণ তক্ষশিলাতে সমবেত হইত। কিন্তু শুদ্ধ ব্যবসায় বাণিজ্যের জন্যেই যে তক্ষশিলা খ্যাতিলাভ করিয়াছিল তাহা নহে। এখানে বহু সংখ্যক স্তূপ ও বিহার নির্মিত হইয়াছিল। এখনও নিকটবর্তী পাহাড়ের ওপর সেই সকল স্তূপ ও বিহারের ধ্বংসাবশেষ পথিকের নয়নগোচর হয়। অনতিকাল মধ্যে তক্ষশিলা বিদ্যাচর্চায় প্রধান কেন্দ্ররূপে খ্যাতিলাভ করিল। সে সময় ভারতবর্ষের বহু দূরবর্তী স্থান হইতে বিদ্যার্থীগণ তক্ষশিলায় উপস্থিত হইত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় রসায়নশাস্ত্র ও চিকিৎসা বিজ্ঞানের অনুশীলনে সমধিক অগ্রসর হইয়াছিল বলিয়া বোধ হয়। খ্রিস্টপূর্ব 326 খ্রিস্টাব্দে গ্রিক সম্রাট আলেকজান্ডার সিন্ধুনদ অতিক্রম করিয়া যে রাজ্যে উপস্থিত হইলেন তাহার রাজধানী ছিল তক্ষশিলা। এই রাজ্য বিতস্তার পূর্ব তীরবর্তী দেশের বিখ্যাত রাজা পুরুর অধীন ছিল। তক্ষশিলার রাজপ্রতিনিধি অম্ভি সেই সময়ে বিদ্রোহী হইয়া আলেকজান্ডারের সহিত যোগদান করিয়া পুরুর বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিল। আলেকজান্ডার পাঞ্জাব পরিত্যাগ করিবার পর তাহার প্রতিনিধি ফিলিপাস তক্ষশিলার চতুর্দিকের দেশ শাসনে নিযুক্ত হইয়াছিল। কিন্তু গ্রিক শাসন স্থায়ী হয় নাই। যে বীরপুরুষের শীর্ষে এই সময় ভারতবর্ষ হইতে বিদেশীর প্রভুত্ব বহিষ্কৃত হইয়াছিল তাহার নাম চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তের সময় হইতে তাহার পুত্র বিখ্যাত অশোকের সময় পর্যন্ত তক্ষশিলা এবং সমগ্র উত্তর ভারত মগধরাজের দ্বারা শাসিত হইয়াছিল। অশোকের পর বিদেশী সৈন্য পুনরায় ভারতবর্ষ আক্রমণ করিয়াছিল। খ্রিস্টের 100 বৎসর পূর্বে শকগণ পাঞ্জাবের উত্তর পশ্চিম অঞ্চল জয় করিয়া তক্ষশিলাতে রাজত্ব করিয়াছিল। শকদের পর কুষাণেরা রাজত্ব করে। কনিষ্কের রাজত্বের সময় কাশ্মীর ও সমগ্র পাঞ্জাব প্রদেশ কুষাণদের রাজ্যের অন্তর্গত ছিল। কনিষ্ক বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং শকাব্দ প্রচলিত করেন। ক্রমশ কুষাণদের অবনতি হয়। 5ম খ্রিস্টাব্দে হুনেরা তাহাদিগকে পরাভূত করিয়া উত্তর ভারতে রাজত্ব স্থাপন করে। হুন বংশীয় বিখ্যাত মিহিরকুল বিক্রমাদিত্য দ্বারা পরাজিত ও নিহত হইবার পর সমগ্র উত্তর ভারত বিক্রমাদিত্যের শাসনের অন্তর্ভুক্ত হয়। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে চীন পরিব্রাজক হুয়েনসাং তক্ষশিলা ও পুষ্কলাবাদ উভয় নগরী পরিদর্শন করিয়াছিলেন। ইহার কিছুকাল পরে তক্ষশিলার নাম ইতিহাস হইতে বিলুপ্ত হইয়া যায়। তক্ষশিলার ধ্বংসাবশেষ দেখিয়া আমরা অপরাহ্নে ধীরে ধীরে রেলওয়ে স্টেশন অভিমুখে অগ্রসর হইলাম। সেই অতীতকালের 2-4টি দৃশ্য আমার মানসনেত্রে আবিষ্কৃত হইল। বহু জনাকীর্ণ রাজপথ, কত বিভিন্ন দেশের লোক, ভারতবাসী, চীন, পারস্য, আরব, গ্রিক, তাহাদের বিচিত্র বেশভূষা। রাজপথের উভয় পার্শ্বে বিপণী শ্রেণী নানা প্রকার পণ্যদ্রব্যে পরিপূর্ণ। দোকানে ক্রয় বিক্রয় চলিয়াছে। রাজপথে গোযান, অশ্বযান, মনুষ্য বাহ্যযান, নানা প্রকার যান চলিয়াছে। সমুচ্চ অট্টালিকা সকল পথপার্শ্বে শোভা পাইতেছে। স্থানে স্থানে তাল, তমাল, তিলক, বকুল প্রভৃতি পরিপূর্ণ উপবন। নগরবাসীগণ তাহাদের ছায়া বিশ্রাম করিতেছে। সন্ধ্যাবেলায় নগরের অসংখ্য দেবালয় হইতে আরতির ধ্বনি উত্থিত হইতেছে। অধিক রাত্রে বিলাসীদের গৃহ হইতে সঙ্গীত ও বাদ্যধ্বনি শোনা যাইতেছে, কারণ তক্ষশিলা সঙ্গীত কুশল গন্ধর্বদের নগর।
কোনোদিন নগর উৎসব বেশে সজ্জিত হইতেছে। গৃহ সকল বিবিধ বর্ণের বিচিত্র বস্ত্রে মণ্ডিত হইত। রাজপথের ওপর পুষ্পমাল্য সংযুত তোরণ নির্মিত হইত। হয়তো রাজা বা মন্দিরের দেবতা শোভাযাত্রা করিতেন। রাজপথ পার্শ্বস্থিত গৃহবাতায়ন সমূহে কৌতূহলী রমণীবৃন্দের নয়ন সকল ফুললেন্দি বরবৎ শোভা পাইত। নগরের বাহিরে বিদ্যার্থীগণ গুরু সমীপে নিবিষ্ট চিত্তে পাঠাভ্যাস করিত। ছুটি বা উৎসবের দিন দল বাঁধিয়া নগরে বেড়াইতে আসিত। গভীর নিশীথে নগরের দ্বার রুদ্ধ হইত। ক্রমশ সকল কোলাহল থামিয়া যাইত। কেবল প্রাচীরের ওপর প্রহরী সতর্ক পাদবিক্ষেপ করিয়া চলিয়া বেড়াইত। কোনো একদিন অশ্ব ছুটাইয়া সৈনিক আসিয়া সংবাদ দিল, শত্রু সৈন্য সিন্ধুনদ অতিক্রম করিয়াছে। নগরের যুদ্ধের সারা পুড়িয়া গেল। সৈনিকগণ বর্ম পরিয়া দ্রুত পদে গমনাগমন করিতে লাগিল। অস্ত্রের ঝঞ্ঝনা এবং অশ্বের পদশব্দে রাজমার্গ মুখরিত হইল। শত্রু সৈন্য নগর আক্রমণ করিল। ভীষণ যুদ্ধ হইল। রাজপথে শোণিত স্রোত প্রবাহিত হইল। হয়তো শত্রু সৈন্য জয়লাভ করিয়া নগর ধ্বংস করিয়া ফেলিল। আবার অদূরে নূতন নগর নির্মিত হইল। আবার নগরবাসীগণ আনন্দ কোলাহলের মধ্যে জীবনযাত্রা আরম্ভ করিল। ওই প্রস্তর খণ্ডগুলি যদি কথা বলিতে পারিত, কত শত অতীত কাহিনী বলিয়া আমাদিগকে বিস্মিত, পুলকিত ও বিচলিত করিতে পারিত। সেই গৌরবের দিন অতীত হইয়াছে, আজ আর কিছুই নাই। কত গৌরবের দৃশ্য, কত বীরত্বের অভিনয়, কত শোকাবহ ঘটনা কাল সমুদ্রে ফুটিয়া উঠিয়া আবার চিরতরে মিলাইয়া গিয়াছে। কিছুই নাই, আছে কেবল স্মৃতি, ক্ষীণ, অস্পষ্ট, অর্ধবিস্মৃত। সত্যই কবি বলিয়াছেন, যদুপতে ক গতা মথুরাপুরী, রঘুপতে ক গতোত্তর কোশলা, ইতি বিচিন্ত কুরুষ্ব মনস্থিরং, ন সদিদং জগদিত্য বধারয়। যদুপতির মথুরাপুরী কোথায় গিয়াছে, রঘুপতির উত্তর কোশলী বা কোথায়, ইহা চিন্তা করিয়া মন স্থির করিবে। এই জগৎ যে সত্য নহে, তাহাই নিশ্চয় করিয়া জানিবে।